এবারে পরের প্রশ্ন। হ্যাঁ ভাই, বলেন। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছ থেকেই শুনেছি যে পবিত্র কোরআনে আছে মাকারুহু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। একইভাবে এখানে দেখলাম যে এনডিটিভির লোকজন আপনাকে কথা বলার সুযোগই দেয়নি। আপনি সব মিলিয়ে সময় পেয়েছেন 4 মিনিটেরও কম। 3.5 মিনিটেরও কম। 3.5 মিনিটেরও কম। 3.5 মিনিট, হ্যাঁ 3.5 মিনিট। আর আলহামদুলিল্লাহ আজকে আপনি একই টপিকের উপর 1 ঘন্টার বেশি কথা বললেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার মুখে দাড়ি, তবে আমার বাবা কখনো দাড়ি রাখেননি। মাশাআল্লাহ। তাহলে স্বাধীন ইচ্ছাতে রেখেছেন কবির খানের কথা অনুযায়ী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমিও সেটাই বলছি। আমার মা হিজাব পড়তেন না, আমার বোন 5 জন, তারা সবাই হিজাব পরে। মাশাআল্লাহ, কবির খানকে তো এটা জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটা কবির খানকে উদ্দেশ্য করেই বলছি। আমার স্ত্রীও হিজাব পালন করে, আমার শাশুড়ি হিজাব পড়তেন না। তাই আমি কবির খানের জন্য দোয়া করছি যে ইনশাআল্লাহ তার ছেলে একদিন দাড়ি রাখবে আর তার মেয়ে হিজাব ইনশাআল্লাহ। পালন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা পিস টিভি দেখবে ইনশাআল্লাহ। আর আমি দোয়া করি যেন কবির খানও দাঁড়িয়ে রাখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি এই পর্যন্ত 4 বার টিভি চ্যানেলের আসল চেহারাটা দেখলেন, সেখানে আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আপনার সময়টাও নষ্ট করেছে। এখন তারা যদি আপনাকে আবারও অনুষ্ঠানে ডাকে, তাহলে আপনি কি সেখানে যাবেন? এটা নির্ভর করবে পরিস্থিতির উপর। আমি বলিনি যে আর কখনো কোনো টকশোতে যাব না। বাইরের দেশগুলোতে অনুষ্ঠান করেছি। আমি প্রথমে মডারেটরের সততা, আন্তরিকতা আর উদ্দেশ্য বোঝার চেষ্টা করি। এই অনুষ্ঠানের আগে এনডিটিভিতে আমার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইন্টারভিউ নিয়েছিলেন শেখর গুপ্ত। সেটা খুব ভালো হয়েছিল, আমিও খুব সন্তুষ্ট ছিলাম, কারণ তিনি কিছু এডিট করেননি। হয়তো তিনি আমার সব কথার সঙ্গে একমত হননি, তবে আমাকে বলার সুযোগ দিয়েছেন। তাই একজনের ইন্টারভিউ অনেক নিরাপদ। যদিও এখানে খারাপ উদ্দেশ্য থাকলে অনেক কিছু বদলানো যায়, কিন্তু শেখর গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, সেটাও ওই এনডিটিভিতে। তাই আমি বলবো না যে এনডিটিভি সামগ্রিকভাবে ইসলামের নিন্দা করছে। হয়তো উইথ দ্য পিপল অনুষ্ঠানের উদ্দেশ্য সেরকম, সেজন্য এরকম কথা প্রচার করে, এটা হতে পারে। আমি আগে দেখব অনুষ্ঠানটা কার। তবে এমনিতে ফারুক শেখের সেই অনুষ্ঠানটা করার পর মর্দ, আমি সাধারণত অমুসলিম চ্যানেলগুলোকে কিছু শর্ত দিয়ে দিই যে আমি সেখানে ক্যামেরা নিয়ে যাব, আমার ক্রুদেরকেও নিয়ে যাব। অনেকে প্রথমে হ্যাঁ বলে, তারপর বলে না। এখানে না বলেছে একেবারে শেষ মুহূর্তে। অন্য চ্যানেলগুলো কিন্তু এরকম করেনি। আমাকে অনেক চ্যানেলই টক শোতে আমন্ত্রণ জানিয়েছে, তবে আমি এইসব টক শোতে যেতে চাই না, কারণ খালি খালি সময় নষ্ট হয় সেখানে। অনুষ্ঠানে ঘন্টাখানেক বসে থাকলেন, তারপর 3-4 মিনিট কথা বলবেন। ব্যক্তিগতভাবে আমি নিজেই অনেক অনুষ্ঠান করি। যদি কোনো জ্ঞানী মানুষ মিডিয়ায় পরিচিত মুখ না হন, সেক্ষেত্রে তা যাওয়া উচিত। হয়তো মানুষেরও এতে উপকার হবে। তবে আমি এমনিতে অনেক অনুষ্ঠান করছি, লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান দেখছে, এতে ইনফরমেশন বিকৃত হতে পারে। তাই আমি এই ধরনের অনুষ্ঠানের ব্যাপারে একটু সতর্ক থাকি। তবে এটা বলবো না যে আর কখনোই টকশো করব না, আমি সাবধান থাকবো। আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আপনি ঠিকই বলেছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 54 নম্বর আয়াত বলছে, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। তখন যেটা হয়েছিল, ফারুক শেখের সেই অনুষ্ঠানের পরে আমার নিজের চ্যানেল বানানোর ইচ্ছেটা আরো বেশি পোক্ত হয়েছিল। অনুষ্ঠানটা করেছিলাম পিস টিভি হওয়ার আগে। আপনারা দেখবেন যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস নামে যে বইটা লিখলো, কাজটা খুবই খারাপ। আর ফলাফল, অনেক মানুষ আগ্রহী হয়ে কোরআন পড়ে দেখলো, আর হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলো। 9/11 টুইন টাওয়ারে সে আক্রমণ, এটাও খুব খারাপ কাজ। যেই করে থাকুক, ঠিক করে নেই, হোক মুসলিম বা অমুসলিম। জর্জ বুশ বা লাদেন, যেই করুক কাজটা খারাপ করেছে, আমরা তার নিন্দা করব। কিন্তু ফলাফল, যেই করুক, তার রেজাল্ট, অনেক মানুষ তখন জানতে চাইলো যে ইসলাম ধর্ম আসলে কি কথা বলে। আমি 9/11-এর আগেও বিদেশে লেকচার দিয়েছি, তখন অল্প কিছু অমুসলিম আসতো, আর এখন 9/11-এর পর যতগুলো লেকচার দিয়েছি প্রত্যেকটাতে অনেক অমুসলিম এসেছে। তাহলে ফলাফল দাঁড়ালো, আমরা দাওয়া দেওয়ার আরো সুযোগ পেয়েছি। কাজটা খারাপ, কিন্তু ফলাফল, ইসলাম খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। মিডিয়া যত ইসলামের নিন্দা করবে,
আপনারা দেখবেন ইসলামের প্রসার ততই ঘটবে। তাই এনডিটিভি যদি এ ধরনের অনুষ্ঠান করে, ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলা তার নিজের দিনকে রক্ষা করবেন, আর তারা যাই করুক না কেন শেষে দেখা যাবে এতে উপকার হবে ইসলামেরই। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহরুখ খান সেই অনুষ্ঠানে এক জায়গায় বলেছিলেন যে ধর্মের মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আমাদের নিজেদেরই সেটা দূর করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এখন আমাদের কেন ইসলাম ধর্মকে অ্যাডজাস্ট করতে হবে আর লজ্জা পেতে হবে? এটাই আমার প্রশ্ন। আমি জানি না উনি কোন প্রসঙ্গে কথাটা বলেছিলেন, আমরা শুধু শাহরুখ খানকে নিয়ে কথা বলছি। জানি না উনি কোন প্রসঙ্গে বলেছিলেন, তবে অনেকে মুসলিম হওয়ার কারণে লজ্জা পান। আমি জানি না শাহরুখ খানও লজ্জা পেয়েছিলেন কিনা, আর কোথায় অ্যাডজাস্ট করতে হবে সেটাও দেখা উচিত। তবে সাধারণত এমনও দেখবেন অনেকে দাড়ি রাখতে চান কিন্তু ভয়ে রাখতে পারেন না, কারণ তাদের উপর আক্রমণ হতে পারে। এমন অনেককেই দেখবেন তারা ভয় পান, যদি দাড়ি রাখেন বা টুপি পরেন লোকে বুঝবে তারা মুসলিম, আক্রমণ হতে পারে। তাদের এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু অনেক মানুষেরই তাকওয়া শক্ত নয় অতটা। আর অনেক জায়গাতেই দাঙ্গা হাঙ্গামা হয়, অনেক শহরেই। এভাবে নিরাপত্তার জন্য যদি কেউ এমন করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এ ধরনের পরিস্থিতিতে পড়লে আপনি যে কোনো একটা পথ বেছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর শেখ, আর পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হলো, এই টক শো দেখে আমার মনে হয়েছে বারকাদত আর কবির খান একটা নতুন ধর্ম চালু করতে যাচ্ছে, যেটার নাম হলো মডারেট ইসলাম। এখানে যা কিছু বৈধ ইসলামে সেটা নিষিদ্ধ, আর যা নিষিদ্ধ ইসলামে সেটা বৈধ। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা আপনাকে পৃথিবীর বিভিন্ন দেশে ডিবেট করতে দেখেছি। এই ডিবেটগুলোর সাথে টিভি টকশোর ডিবেটের পার্থক্য কোথায় সেটা কি বলবেন? জাজাকাল্লাহ। বারখা দত্ত আর কবির খানের প্রচার করা মডারেট ইসলাম, এ সম্পর্কে আসলে ইমেলে আসা দর্শকদের মন্তব্য যথেষ্ট, আমার কিছু বলার দরকার নেই। যখন আমি বলেছিলাম যদি পুরো অনুষ্ঠানটা দেখেন, আমাকে বারখা দত্ত সেখানে মাত্র 4টা প্রশ্ন করেছিলেন, আর উত্তর দেওয়ার সময় তিনি আমাকে 12 বার বাধা দিয়েছিলেন। গড়ে প্রত্যেক প্রশ্নে 3 বার করে আমাকে শেষ করতে দেননি। কবির খানও আমাকে 3 বার বাধা দিয়েছেন। তাহলে দেখছেন, যদিও আমি 3.5 মিনিট সময় পেয়েছি, যদি 3.5 মিনিট সময় দিয়ে বলতো এই সময়টা কথা বলেন বা 1 মিনিট করে কথা বলেন, আমার আপত্তি ছিল না। 3 মিনিট ঠিকভাবে কথা বলতে পারলেও তো হতো যে ঠিক আছে, 1 মিনিট করে 2 মিনিট আর 1.5 মিনিট, আমি আপত্তি করতাম না, কথাটা শেষ হতো। কিন্তু কথা শুরু করলাম, কিছুক্ষণ পরে বাধা পেলাম, দ্বিতীয় প্রশ্নের উত্তরে একই অবস্থা। এ ধরনের কাজ একজন এক্সপার্ট লোকের পক্ষে সম্ভব। এমন না যে আমি জানতাম না, তবে আমি ছিলাম প্যানেলিস্ট, মডারেটর না, তাই কিছু করার ছিল না আমার। তারপর বারখা দত্ত বাদে কবির খানও 3 বার আমাকে বাধা দিলেন। তার মানে প্রতি প্রশ্নে গড়ে 4 বার, একবার কবির খান, 3 বার বারখা দত্ত। তবে সেখানে যাই ঘটুক না কেন, আমি পরিষ্কারভাবেই বলেছি, মুসলিম হলো সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। বারখা দত্ত বা কবির খানের কাছে আত্মসমর্পণ নয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহ কি চান কোরআনে পাবেন। কোরআন বলছে আল্লাহ এবং রাসূলকে মানো, তাহলে হাদিসও মানবেন। যদি জানতে চান সত্যিকারের মুসলিম কে, তাহলে কোরআন পড়েন, আল্লাহর আদেশ মানেন, হাদিস পড়েন আর মেনে চলেন, ব্যাস। আর কোনো বিশেষজ্ঞের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় মেনে চলেন। ইসলামে আমার কথাগুলোর কোনো গুরুত্ব নেই। যদি আমার কথা কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে মেনে চলেন। বারখা দত্ত যদি ইসলাম সম্পর্কে কিছু বলেন, সেটা কোরআন হাদিসের সাথে মিললে মেনে চলেন, না মিললে মানার দরকার নাই। এখন যদি দর্শকদের সামনে কোনো লাইভ ডিবেটকে টিভি টক শো ডিবেটের সাথে তুলনা করেন, এর পার্থক্য হচ্ছে কোনো লাইভ ডিবেটে, তার মানে পাবলিক ডিবেটে, আমি এরকম অনেক ডিবেটে অংশ নিয়েছি, সেখানে একটা ফরম্যাট দেওয়া হয় আর প্রত্যেক বক্তাকে কথা বলার জন্য একই সময় দেয়া হয়, হয়তো আধ ঘন্টা, নয়তো 50 মিনিট, অথবা 1 ঘন্টা করে, অথবা প্রত্যেকেই 2 বার করে বলবেন। আর মডারেটরের দায়িত্ব হলো প্রত্যেক বক্তাকেই সমান সুযোগের ব্যবস্থা করে দেয়া। যদিও সেখানে একটা টপিক থাকে, বক্তা চাইলে টপিকের বাইরেও বলতে পারেন, সেখানে দর্শকরাই বিচারক। আর প্রশ্নোত্তর পর্বে মডারেটর নিশ্চিত করবেন যেন প্রত্যেক বক্তাকে মোটামুটি সমান সমান প্রশ্ন করা হয়। দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। অন্যদিকে টিভি টক শো, এটা কিন্তু পাবলিক লেকচারের মতো হয় না। কোনো টিভি টক শোতে
যিনি মডারেটর তার আসলে হওয়া উচিত নিরপেক্ষ, যেটা কোনো সময়ই হয় না। কোনো প্যানেল ডিবেটে সাধারণত মডারেটর নিরপেক্ষ থাকে না। এমন টকশো খুব কমই দেখবেন যেখানে অনুষ্ঠানের মডারেটর তিনি একেবারে নিরপেক্ষ, একচোখা নন। বেশিরভাগ সময়ে দেখবেন যে মডারেটর বা প্রডিউসারের ইচ্ছা অনুযায়ী ডিবেট পরিচালিত হয়। যদি দুজন সেখানে বিতর্ক করেন, মডারেটর যাকে সমর্থন করেন তাকেই বেশি সময় দেবেন, অন্যজনকে কম সময়। পাবলিক ডিবেটের মতো সবাই সমান সুযোগ নাও পেতে পারেন, সেখানে এটা করা সম্ভব, কিন্তু টক শোতে হয় না, কারণ অনেক কিছুই নির্ভর করে মডারেটরের উপর আর প্রডিউসারের উপরও। যদি তিনি ডিবেটের বিজয়ী বক্তাকে পছন্দ না করেন তাহলে পোস্ট প্রোডাকশনে গিয়ে তার কথাগুলো কেটে ফেলবেন। লাইভ ডিবেটে পারবেন না। তাই লাইভ ডিবেট রেকর্ড করে চ্যানেলে প্রচার করা সেটা অনেক ভালো। হ্যাঁ, লাইভ ডিবেটও এডিট করা যায়, তবে দুই পক্ষই রেকর্ডিং করতে পারছেন। যদি কেউ এডিট করে ভুল কিছু প্রচার করতে চায়, অন্য পক্ষের কাছে তো ভিডিও আছে। এখানে যদি আমি বলি আপনাদের টিভি শোতে ডিবেট করব, সেখানে আমরাও ক্যামেরা আনবো, কেউ রাজি হবে না। যদি না মডারেটরের উদ্দেশ্য স্বচ্ছ আর সঠিক হয়। হয়তো বলবে আসলে কি জানেন, এটা আমাদের অনুষ্ঠান, এর সাথে টাকা টিআরপি জড়িত আছে। ঠিক আছে, আমরা শুধু রেকর্ডিং করে রাখছি, ক্যাসেট আমাদের দেবেন, তবে টেলিকাস্ট হওয়ার পরে দেবেন। এরকম অনেক চ্যানেলকে বলেছি, আপনারা যদি ভয় পান যে আপনাদের আগে আমরা প্রচার করে ফেলবো, তাহলে আমাদের রেকর্ড করা ক্যাসেট আপনাদের কাছেই রেখে দেবেন। অনুষ্ঠান প্রচারিত হয়ে গেলে তারপর তো দেবেন। তারা রাজি হবে না যদি না সেই অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য সৎ আর আন্তরিক হয়। এরকম হলে হয়তো সম্ভব। আমি অনেককে বলেছি, ইন্ডিয়াতেই 100 বারেরও বেশি আমন্ত্রণ পেয়েছি কোনো চ্যানেল ডিসকাশন বা টিভি ইন্টারভিউ অথবা প্যানেল ডিবেটের জন্য। সেখানে আমাদের ক্যামেরা নিতে চেয়েছি, প্রথম দিকে তারা রাজি হয়, শেষ মুহূর্তে বেঁকে বসে। এটা দিয়ে তাদের উদ্দেশ্য বোঝা যায়। সেজন্য আমি পাবলিক ডিবেট পছন্দ করি, টকশোর চেয়ে ডিবেটই বেশি ভালো লাগে। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি।